দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমুদ্দিন। আজকে আমরা কথা বলবো মূলত সংস্কারের গতি নিয়ে। এ নিয়ে নানান ধরনের কথা হচ্ছে। কত দ্রুত এই সংস্কার করা যায়, নাকি আসলে ধীরে সুস্থে সময় নিয়ে করতে হবে, সে প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো কি ভাবছে এবং সব মিলিয়ে কি কি সংস্কার করলে আসলে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাওয়া যায়, সে নিয়ে আমরা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন স্টুডিওতে নাসিরউদ্দিন অসীম, ব্যারিস্টার ল, তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, জনাব রাজিকুজ্জামান রতন, তিনি সহ সাধারণ সম্পাদক বাসদ, এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আবু সাইদ খান, সিনিয়র সাংবাদিক এবং লেখক। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব অসীম, আপনার কাছে আসতে চাই। দীর্ঘ সংগ্রাম রয়েছে আজকের এই বাংলাদেশের পেছনে, এবং সেখানে বিএনপির এবং অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান নিশ্চয়ই রয়েছে। এই নতুন যে অবস্থায় আমরা রয়েছি, সেখানে স্বাভাবিকভাবেই অনেকগুলো সংস্কারের কথা বলা হচ্ছে, এবং তার কিছু কিছু সংস্কার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে খুব জরুরি, সে বিষয়ে বোধহয় খুব একটা সন্দেহ নেই। অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি দল হিসেবে কি কি সংস্কার প্রত্যাশা করে? ধন্যবাদ আপনাকে, আমাদের সহ আলোচক রতন ভাই, সিনিয়র সাংবাদিক সাইদ ভাই এবং অগণিত দর্শক শ্রোতা যারা চ্যানেল 24-এ এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে আমি শুভ সন্ধ্যা জানাচ্ছি। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, একদিনে শেষ হবে না। এবং যদি কেউ বলেন যে আমরা সংস্কার না করে আপনার কাজ শেষ করব না, সেটাও কারো পক্ষে সম্ভব না। যেহেতু চলমান প্রক্রিয়া, সেটা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত নিত্যদিন আপনার মনে করেন যে নতুন নতুন সংস্কারের আবির্ভাব ঘটতে পারে। কারণ অ্যাডাপ্টেশন বলে একটা কথা আছে, অভিযোজন ক্ষমতাও আমাদের থাকতে হবে। তো সেক্ষেত্রে আমরা তো একটা নতুন যেই অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, সেটা হচ্ছে যে দীর্ঘদিনের আন্দোলন। আপনাকে ধন্যবাদ জানাই এই কারণে, আপনি বলেছেন যে দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রাম এবং সর্বশেষ যেটা আপনার তার পূর্ণতাটা পেয়েছে, যেটাকে বলি সাধারণ ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে। কিন্তু তার আগে তো 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিরোধী রাজনৈতিক দলগুলো যারা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তাদেরও কিন্তু ত্যাগ সংগ্রাম, অনেক অজস্র নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন কয়েক হাজার, 40-50 লাখের মতো মামলা ছিল, 1 কোটির উপরে আপনার আসামি। সব কিছু মিলিয়ে আপনি যখন দমন পীড়ন এমন একটা পর্যায়ে যায় যে শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল যদি না থাকে, তখন যারা সরকারে থাকেন তখন তারা ফেসিস্টের ভূমিকা অবতীর্ণ হন। তখন যা ইচ্ছা তাই করতে পারেন, অত্যাচার, নির্যাতন, দুর্নীতি, ব্যাংক লুট, টাকা পাচার, সমস্ত কিছু সব কিছু হয়েছে। সব মানুষের মাঝে যে ক্ষোভটা আপনার পুঞ্জীভূত হয়েছে, সেটার পূর্ণতাটা পেয়েছে এই সাধারণ ছাত্রদের, ছাত্রছাত্রীদের এবং জনগণের, সাধারণ জনগণের আন্দোলনের মধ্য দিয়ে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি একটা কথা বলতে চাই যে সংস্কার মানেটা হচ্ছে, দেখুন আপনি নিজে একজন আইনজীবী, আপনি বিচার বিভাগের কথাই বলুন, যে বিচারিক কাজ কিভাবে পরিচালনা হতো, কোন অফিস থেকে আপনার নির্দেশনা আসতো, কোথা থেকে আপনার জাজেস নিয়োগ হতো, নিম্ন আদালতের বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারতেন কিনা, মাজদার হোসেন মামলার যেই জাজমেন্টগুলো, যে অবজারভেশনগুলো ছিল, সেটা কি আপনার গত 16 বছরে কোনোদিন আমরা দেখেছি? আমরা দেখিনি। জি। তো তাহলে আপনি যদি সেটা বলেন, প্রত্যেকটা জায়গায় এক ব্যক্তির শাসন ছিল, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার এক ব্যক্তির শাসন আমরা বলতে পারি। কিন্তু এই শাসককে যারা আপনার পৃষ্ঠপোষকতা করেছিল, যারা মদত দিয়েছিল বিভিন্ন প্রশাসনে, সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসনে বলেন, প্রত্যেকটি প্রতিষ্ঠান রাষ্ট্রের, এমনকি নির্বাচন কমিশন বলেন, যেটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারাও কিন্তু সরকারের আজ্ঞাবহ আপনার তল্পিবাহক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। সো সমস্ত কিছুর কিন্তু আপনার পরিবর্তন প্রয়োজন। হ্যাঁ, সে বিষয়ে তো খুব বেশি সন্দেহ নেই। কিন্তু ধরুন আজকে জনাব গয়েশ্বরচন্দ্র রায় যে কথা বলছিলেন, যে একটি সুষ্ঠু নির্বাচন করতে যতটুকু সংস্কার প্রয়োজন, ততটুকু সংস্কার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি আহ্বান জানাচ্ছেন, এবং বলছেন যে নির্বাচন ছাড়া পুরোপুরি সংস্কার সম্ভব নয়। অর্থাৎ সংস্কারের দুটো ধাপের কথা তো আপনাদের বলা হচ্ছে, এটা চলমান প্রক্রিয়া। তাহলে প্রথম ধাপে আসলে কি কি হবে? না, প্রথম ধাপে আপনি দেখুন, আমি কিন্তু যেদিন প্রথম টকশোতে এসেছি, মানে জেল থেকে মুক্তি পাওয়ার পর, আমি কিন্তু প্রথম বলেছিলাম যে প্রাক্তন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং দেশ ত্যাগে বাধ্য হয়েছেন।
তাহলে নির্বাচন কমিশনাররা কেন নির্লজ্জভাবে বসে আছেন? ওনাদের তো সাংবিধানিক পদ, ওনারা যে সমস্ত নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছেন বা যে সমস্ত বক্তব্য বিবৃতি দিয়েছেন, তারপরে ওনারা বসেছিলেন। একটা পর্যায়ে যাই হোক ওনারা আপনার পদত্যাগ করেছেন। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলেন, শেখ হাসিনা নেই, কিন্তু এখনও শেখ হাসিনার তল্পিবাহক বা প্রেতাত্মা যারা আছেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বিভিন্ন জায়গায় পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সচিবালয়ে বলেন, বিভিন্ন জায়গায় তারা কিন্তু এখনও আছেন, যারা ওই সরকারকে আপনার সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন এবং ড্রাকোনিয়ান ক্যারেক্টার আপনার মানে কি বলে নেয়ার জন্য সহযোগিতা করেছেন, তারা কিন্তু এখনও আছেন। সেখানে সংস্কারের প্রয়োজন আছে, নির্বাচন প্রক্রিয়ার জন্য সংস্কারের প্রয়োজন আছে। বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আপনার দলীয়ভাবে নগ্ন দলীয়ভাবে যারা কাজ করেছেন তারা এখনও আছেন, সে সমস্ত সংস্কারটা প্রয়োজন। গয়েশ্বরচন্দ্র রায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য, উনি যথার্থই বলেছেন যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, আমরা তো এটা অস্বীকার করব না, এটা তো অনির্বাচিত সরকার, কিন্তু অসাংবিধানিক নয়। আমাদের বর্তমান প্রধান বিচারপতি ওনার রিসেপশন অনুষ্ঠানে বলেছিলেন যে সলেন এক্সপ্রেশন অফ পিপলস উইল, তার মাধ্যমে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছে। তাহলে সে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, এবং গয়েশ্বরচন্দ্র রায় যে কথাটা বলেছেন যে সংস্কার নির্বাচন প্রক্রিয়ার জন্য, একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু দরকার ততটুকুই ওনাদের সময় নেওয়া উচিত। মানে যেটা জানতে চাচ্ছি, এই যতটুকু দরকার সেটা তো একটা অনির্দিষ্ট কথা, এটা কি বিএনপির তরফ থেকে নির্দিষ্ট করে কখনো বলা হবে যে এই জিনিসগুলো প্রয়োজন? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আজকে আমাদের একটি মহাসমাবেশ ছিল, সেখানে উনি প্রধান অতিথি হিসেবে একটা কথা বলেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। যতটুকু সম্ভব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারকে সহযোগিতা করবে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথে দেশকে নিয়ে যাওয়ার জন্য। রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, রেস্টোরেশন অফ রুল অফ ল, গুড গভর্নেন্স, সেটা আমরা এই দেশে পেতে চাই। গতকালকে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছিলেন, তখন সেখানে এক ধরনের দ্রুত নির্বাচনের দিকে যাওয়ার কি আভাস আমরা পাইনি? না, আমি একটা কথা বলি, আপেক্ষিক দ্রুত নির্বাচন কিংবা আপনার রিজনেবল টাইম, প্রত্যেকটাই কিন্তু রিজনেবল। আপনি একটা সময় নেন, আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার, আমি যদি বলি সাংবিধানিক, তাহলে তো ইট ক্যান কন্টিনিউ আপ টু 5 years, 7 years, 10 years, ইভেন ফর এ পারপেচুয়াল পিরিয়ড। ইজ ইট অ্যাকসেপ্টেবল ইন ইউর সেন্স? মানে বিএনপির কাছে কতদিন গ্রহণযোগ্য? আপনি দেখেন, 9 মাস হতে পারে, 1 বছর হতে পারে সর্বোচ্চ। আমি একটা কথা বলছি, কারণ আপনার এটা তো আপনার রকেট সায়েন্স না। আপনি মনে করেন যে প্রতিষ্ঠানগুলোকে, প্রত্যেকটা দফতরের তো আপনার উপদেষ্টা আছেন, তারা প্রত্যেকে যদি সিনসিয়ারলি, এবং আমি মনে করি যে ওনারা যথাসাধ্য চেষ্টা করছেন, বাট এইচ এন্ড এভরিডে দে আর চ্যালেঞ্জিং নিউ আপনার প্রবলেমস, হোয়াট এভার ইট ইজ, মানে চ্যালেঞ্জ ওনারা এভরিডেতে ফেস করছেন। কিন্তু আমি মনে করি যেহেতু দফতরগুলো বন্টন করা হয়েছেন, প্রত্যেকে যদি তাদের কাজে সিনসিয়ারলি মনোনিবেশ করেন, ওনারা খুব সহজেই কিন্তু একটা ওয়ে আউট বের করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলছি একটা জিনিস, যে সংস্কার ধারাবাহিক প্রক্রিয়া। এখন আপনি যদি বলেন যে না, সব সংস্কার আমি করে দিব, সবাই সিরাতুল মুস্তাকিম হয়ে যাবেন, কেউ ক্ষমতায় এসে আবার মনে করেন যে স্বৈরশাসক হবেন না, আইনের শাসন কিংবা গুড গভর্নেন্স, সুশাসন দেবেন না, এটা যদি আপনি মনে করেন, তাহলে তো আপনার ট্রাস্ট নাই কোনো পলিটিক্যাল পার্টি, তাহলে তো পলিটিক্যাল পার্টির দরকার নাই। আপনি ডিজলভ করে দেন সমস্ত কিছু, ওয়াইন্ডিং আপ করে দেন। কারণ পরবর্তী যে সরকার মানুষের ভোটে নির্বাচিত হবেন, আমি মনে করি তাদেরও দায়িত্ব আছে গুড গভর্নেন্স দেওয়া। আবার ফিরবো আপনার কাছে জনাব অসীম, একটু এই ফাঁকে জনাব রতন আপনার কাছে আসতে চাই। এই যে যৌক্তিক সংস্কারের কথা বলা হচ্ছে, এবং অনেক সময় রাজনৈতিক দলগুলোর কথায় এটা মনে হতে পারে যে একটা পর্যায়ে গিয়ে তারা নির্বাচনের জন্য খানিকটা হয়তো অস্থির হয়ে উঠবেন, সেটা জনাব অসীম যেটা বলছিলেন যে 1 বছর হতে পারে সেই সময়টা। এই যে অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের প্রত্যাশা, তার সাথে অনেকে আবার মেলাবার চেষ্টা করছেন 1/11-এর পরে যে সেনা সমর্থিত সরকার এসেছিল তাদের যে সংস্কারের প্রয়াস বা দুর্নীতি বিরোধী লড়াই, তার সাথে এখনকার সরকারের তফাৎটা আপনি কি দেখেন, এবং কি কি মৌলিক সংস্কার এই অন্তর্বর্তী সরকার করে যেতে পারে বলে আপনি মনে করেন? প্রথমত, এটা 1/11-এর সঙ্গে তার গুণে, মানে, চরিত্রে এবং আকাঙ্ক্ষায় তেমন কোনো মিল নেই।
এই সরকারটা তৈরি হয়েছে একটা বিপুল জনবিস্ফোরণের মধ্য দিয়ে। মানুষের অবদমিত ক্রোধ যে কী রূপ নিতে পারে সেটা কিন্তু আমাদের গণভবনে হামলার মধ্যে দিয়ে বোঝা গিয়েছে। 1/11 এরকম ঘটনা ঘটেনি। ওখানে 1/11-এর সময় একটা মারামারি হয়েছিল, তার আগে 1/11-এর আগে একটা মারামারি হয়েছে, তারপরে নানা ঘটনার মধ্য দিয়ে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু এবার মানুষের অংশগ্রহণ দেখেছেন যে তারা প্রশাসনের যে জায়গা থেকে বারবার নিপীড়িত হয়েছে সেই প্রশাসনের কেন্দ্রগুলোতে আঘাত করেছে। পুলিশ দ্বারা যে ধরনের নির্যাতনের মুখোমুখি হয়েছে সেখানে পুলিশের উপরেও আক্রমণ হয়েছে। এবং বাংলাদেশের এই ভূখণ্ডে পুলিশ বাহিনী গঠন হয়েছে 1861 সালে। তারপরে এই রকম ঘটনা কি কখনো ঘটেছে? পুলিশ সবসময় গণ আন্দোলনের বিপক্ষে ছিল। আসাদকেও গুলি করে মেরেছিল পুলিশ, আর 52 রফিক সালাম জব্বার তাদেরকেও মেরেছিল পুলিশ। কিংবা আজকে যে 17ই সেপ্টেম্বর আমরা পার করলাম, এই 17 সেপ্টেম্বরে মোস্তফা বাবুল ওয়াজিউল্লাহ যে জীবন দিয়েছিল শিক্ষার দাবিতে, তাকেও তো গুলি করে মেরেছিল পুলিশ। কিন্তু মানুষ কিন্তু পুলিশের বিরুদ্ধে এতটা বিক্ষুব্ধ হয় নাই। এবার হলো কেন? তো এখান থেকে বোঝা যাবে যে মানুষ তার আওয়ামী লীগকে প্রতিপক্ষ ভেবেছে এবং আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে যারা যারা সহযোগিতা করেছে প্রত্যেকে তাদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছিল। তার মানে মানুষের এই আকাঙ্ক্ষাটা ছিল একটা ফ্যাসিস্ট শাসনের অবসান হোক, একটা গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা হোক। ফলে এই যে 5ই আগস্টের যে ঘটনাটা ঘটলো, যে এ যাবৎকাল গণ অভ্যুত্থানে শাসকের পরাজয় হয়েছে, তারা পদত্যাগ করেছেন, আর এবারের গণ অভ্যুত্থানে শাসকরা পদত্যাগ এবং দেশত্যাগ দুটোই করেছেন। ফলে সব দিক থেকে এটার কিন্তু একটা পার্থক্য আছে। আর আকাঙ্ক্ষার পার্থক্য তো এটা তো বিশাল একটা নতুন দিগন্ত তৈরি করে দিয়েছে মানুষের সামনে। আমরা এখন সংস্কারের আশা করি, কিন্তু সংস্কারের তো একটা সূচনা থাকবে, সংস্কারের একটা গতি থাকবে এবং সংস্কারের একটা গন্তব্য থাকবে। তো সূচনাটা কোথায় হবে, কোন কোন খাতে সংস্কার হবে এবং কিভাবে সংস্কার হবে, সেই প্রশ্নগুলো সামনে এসছে। আর্থিক খাতে যে দুর্নীতিটা হয়েছে, যে দুর্নীতির এখন নানা চিত্র বেরিয়ে আসছে, মানুষ তো তাহলে বলবে যে এমন একটা ব্যবস্থা করা উচিত আর যেন কখনো কেউ আর্থিক খাতে এই রকম দুর্নীতি করে জনগণের কাঁধের উপর বোঝা চাপিয়ে দিতে না পারে। 2009 সালে জানুয়ারি মাসের 6 অথবা 7 তারিখে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে একটা ভোটের মধ্য দিয়ে, তখন আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল 2,76,000 কোটি টাকা। আর উনি যখন 5ই আগস্ট 2024 সালে দেশ ত্যাগ করলেন, তখন আমাদের কাঁধের উপর 18,56,000 কোটি টাকার একটা ঋণের বোঝা দিয়ে গেলেন। যে শিশু কালকে জন্মগ্রহণ করবে তারও মাথার উপর এখন 1 লক্ষ টাকা ঋণের বোঝা। ঋণ করতে আমাদের অসুবিধা নাই, কিন্তু ঋণের টাকাটা কোথায় ব্যবহৃত হয়েছে? এমন এমন প্রকল্পে ব্যয় হয়েছে যে প্রকল্পগুলো কোনো দিন লাভজনক হবে না। কর্ণফুলী টার্মিনাল কি কোনো দিন লাভজনক হবে? আমাদের মেট্রো রেল কি লাভজনক হবে? বলা হচ্ছে যে ভাড়া দিয়ে যদি আমি মেট্রো রেলের খরচ চালাতে চাই তাহলে 45 বছর লাগবে এই টাকা তুলতে। 35 বছর তো মেট্রো রেলের তো আবার নতুন করে তার রিকনস্ট্রাকশন করতে হবে। তার মানে এই যে এত ব্যয়বহুল প্রকল্পগুলো হলো, মানুষ এখন প্রশ্ন করে ঋণ নিয়েছেন ভালো কথা, কিন্তু ঋণের টাকার ব্যবহারটা কি যথাযথ হয়েছে? এই খাতে তাহলে সংস্কার লাগবে। তারপর লাগবে আমাদের যদি বলি রাজনৈতিক খাতে সংস্কার লাগবে, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে এই সরকারকে বলছে আমরা অন্তর্বর্তীকালীন, তার মানে একটা অন্তর্বর্তীকালীন সময়, আগের ফ্যাসিস্ট সরকার, ভবিষ্যতের গণতান্ত্রিক সরকার, মাঝখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার। তিনি একটা ব্রিজ তৈরি করছেন, অতীতের ক্ষতগুলো তিনি নিরাময় করবেন এবং ভবিষ্যতে যেন একটা সুন্দর সমাজের দিকে আমরা যেতে পারি তার একটা পথ রচনা করবেন। এখন শেষ কথা বলে কি কোনো কথা আছে যে সংস্কারের সব কাজ শেষ করবেন? শেষ নাহি যে শেষ কথাকে বলবে, এরকম কথা আছে? এটা তো অন্তহীন প্রক্রিয়া। আমরা বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যৎটাকে দেখতে চাই। বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যৎটা কেমন দেখবো? যে এমন একটা নির্বাচন ব্যবস্থা হবে যেখানে টাকার খেলা চলবে না, যেখানে ধর্মের রাজনৈতিক ব্যবহার হবে না, যেখানে পেশি শক্তির ব্যবহার হবে না। যেই নির্বাচনে যারা দাঁড়াবেন তারা জনগণের কাছে যখন ম্যান্ডেট নেবেন, জনগণের কাছে তাদের কমিটমেন্ট থাকবে যে যদি এই কমিটমেন্ট ফুলফিল করতে না পারেন তাদের জবাবদিহি করতে হবে, সম্পত্তির জবাবদিহি করতে হবে, ক্ষমতা ব্যবহারের জবাবদিহি করতে হবে এবং জনগণের যে টাকা তারা তাদের জন্য ব্যয় করা হয়েছে তারও জবাবদিহি করতে হবে। এটা যদি রাজনীতিতে আনতে চাই তাহলে রাজনীতিতে একটা শুধুমাত্র কাঠামোগত সংস্কার না, একটা মনস্তাত্ত্বিক সংস্কারও আমাদের লাগবে। সেটা যেমন লাগবে, পাশাপাশি প্রশাসনিক, পুলিশ এবং যেটা অসীম ভাই বললেন বিচার বিভাগের একটা সংস্কার আমাদের লাগবে। তো এই সংস্কারের জন্য আমরা কতদিন পর্যন্ত, আমরা কি অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তহীন সময় পর্যন্ত রাখবো? 2007 সালের যে ঘটনাটা দেখুন, সেই সময়ে যখন রাস্তায় টাকার বস্তা পাওয়া যাচ্ছিল, দামি গাড়ি পাওয়া যাচ্ছিল, এমনকি ঘরের বিলাসী দ্রব্য পাওয়া যাচ্ছিল, অনেকে মনে করছেন যে 2007 সালের
এই 1/11 পরে দেশে বোধহয় দুর্নীতি আর থাকবে না। কিন্তু দেখা গেল যে 2 বছরের মধ্যে যারা সেই সময় তত্ত্বাবধান করেছিলেন তারাও অনেকটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন এবং মানুষের ক্ষোভটা তাদের বিরুদ্ধেও লেগেছে, তৈরি হয়েছে। ফলে এবারও কিন্তু খেয়াল রাখতে হবে যাদের উপর ভরসা করে আগামী দিনের পথ আমরা সূচনা করতে চাই, পথের যাত্রা করতে চাই, তারা আবার এত বেশি সময় নেবেন না, অথবা তারাও আবার কোনো না কোনোভাবে ক্ষমতা তাদেরকে স্বেচ্ছাচারী করে না তোলে, জবাবদিহিহীন দায়হীন ক্ষমতা চর্চা করতে গিয়ে তারাও যেন আবার নতুন ধরনের এমন কোনো প্রবণতা তৈরি না করেন যে জনগণ তাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়। ধন্যবাদ। জনাব আবু সাঈদ খান, আপনার কাছে আসি। একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার এবং এরপরে গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাশা, এবং সেখানে অনেকে বলছেন এমনভাবে প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন যাতে ভবিষ্যতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েও আর কেউ ফ্যাসিবাদের দিকে না যেতে পারেন। সেটার জন্য আসলে রাষ্ট্রে কি কি পরিবর্তন আনা প্রয়োজন? পরিবর্তনের ধারণাটি তো ব্যাপক, এবং জনগণ যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের আকাঙ্ক্ষার মধ্যেই কিন্তু পরিবর্তনের বিষয়টা রয়েছে। যেমন ধরুন, কারো ভিতর ভোট না দিতে পারার যন্ত্রণা ছিল, কারো মধ্যে অর্থনৈতিক দুর্ভোগ এর বিষয় ছিল, কারো মধ্যে সেখানে বৈষম্যের ব্যাপার ছিল, আয় বৈষম্যের ব্যাপার ছিল। এরকম নানা সমস্যা জর্জরিত মানুষ এক রেখায় মিলেছে এবং একটা পরিবর্তন এনেছে। এখন সবাই যার যার জায়গা থেকে এর পরিবর্তনটা চায়। তো সেই পরিবর্তনটা অন্তর্বর্তী সরকারের পক্ষে কতটুকু করা সম্ভব এবং কতটুকু করা সম্ভব না, সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। তো আমরা একটা জিনিস তো বুঝতে পারি যে কিছু কাজ সেটা প্রশাসনিক অর্ডার এর মাধ্যমে প্রশাসনিক নির্দেশেই হতে পারে, আর কিছু কিছু কাজ আছে যেগুলো সংবিধান সম্পর্কিত বিষয়। তো যেমন ধরুন পুলিশের সংস্কার, তো এই পুলিশের সংস্কার তো সেখানে প্রশাসনিক কিছু উদ্যোগের মধ্য দিয়ে এটা হতে পারে। অর্থনীতির ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থা ইত্যাদি, এর জন্য সংবিধানের পরিবর্তনের দরকার হবে না, সেগুলো করাটাও জরুরি। কেন অর্থনীতিটাকে তো গতি ধরে রাখতে হবে, অর্থনীতি যে অবস্থা হয়েছে সেটাকে একটা স্বাভাবিক এবং গতিশীল অবস্থায় নিয়ে আসতে হবে। সেই কাজ সংস্কারগুলো তো সহজেই হতে পারে। নির্বাচনের কিছু বিধি এবং ইত্যাদি পরিবর্তনের মধ্য দিয়ে হতে পারে। কিছু বিষয়টা আছে সংবিধান সম্পর্কিত, এবং সেই এখন সবচেয়ে বড় বিতর্ক হচ্ছে যে সংবিধান সম্পর্কিত বিষয়গুলো কিভাবে হবে। সেখানে তো বিভিন্ন মত আসছে, কেউ বলছে এটা পুনরায় সে সাজাতে হবে, অর্থাৎ এটা রিরাইট করতে হবে, কেউ বলছেন কেউ সংশোধন করতে হবে, কিভাবে সংশোধন করবে, তাহলে কি আইনসভা দরকার আছে কিনা, এইসব বিতর্কগুলো সামনে এসে গেছে। তবে বিষয়টা হচ্ছে যে সেখানে রাজনৈতিক দল, অর্থাৎ আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, নাগরিক সমাজ, তাদের মধ্যে এক ধরনের ঐক্যমত্যটা দরকার। এবং এই ঐক্যমত্যতে কিভাবে আসা চলে সে জায়গায় একটু আসতে চাই, তবে একটা বিরতির সময় হয়ে গেছে, আপনার কাছে ফিরে আসবো। দর্শক একটু পরেই ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা কথা বলছিলাম সংস্কার এবং তার গতি নিয়ে। আমরা ছিলাম জনাব আবু সাঈদ খান আপনার কাছে। আপনি বলছিলেন যে এক ধরনের ঐক্যমত্যে পৌঁছতে হবে, কিন্তু এখন এক একটি দল তাদের এক এক ধরনের প্রস্তাবনা, বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাদের প্রস্তাবনা, ব্যক্তি পর্যায় থেকেও নানান ধরনের প্রস্তাব আছে। আসলে কেমন বাংলাদেশ হওয়া প্রয়োজন, নতুন সংবিধান প্রয়োজন কিনা, হলে সেটি কেমন হবে, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন ব্যবস্থা কি হবে, এত ধরনের আলোচনা, এত প্রস্তাব, সেখান থেকে আসলে একটা ঐক্যমত্য তৈরির প্রক্রিয়াটা কি হবে? একটু পিছন থেকে বলি যে ধরুন যে জনগণের আকাঙ্ক্ষার দুইটা প্রকাশ, একটা হলো নির্বাচনের মধ্য দিয়ে প্রকাশ হয়, আর একটা হচ্ছে আন্দোলন, বিদ্রোহ, বিক্ষোভের মধ্য দিয়ে প্রকাশ হয়, অর্থাৎ তার রূপটা হচ্ছে অভ্যুত্থান কিংবা বিপ্লব। এই দুই ভাবে হয়। কিন্তু বাংলাদেশে যেমন ধরুন ৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানে ধারাবাহিকতা রক্ষার দরকার ছিল না, সংবিধান রচনার ক্ষেত্রে নতুন করে সংবিধান রচনা করা সম্ভব হয়েছিল, কিংবা রুশ বিপ্লব কিংবা অনেক ক্ষেত্রে তারা নতুন ভাবনা, অর্থাৎ বিপ্লবী শক্তি ক্ষমতা দখল করে তারা তাদের মতো করে কাজ করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ব্যতিক্রম এখানেই যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তো
অভ্যুত্থানে অংশগ্রহণকারী দল এবং সবার কোনো সরকার গঠিত হয় নাই। এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অর্থাৎ এখন এই সরকার কতটুকু করতে পারবে, এই সরকার কিন্তু আমাদের সংবিধানের অধীনেই শপথ গ্রহণ করেছে। তাহলে এখন এই সংবিধানটাকে সমুন্নত রেখে কি কি পরিবর্তন করা যায় সেটা বিষয়। যদিও কেউ কেউ বলছেন যে না, এই সংবিধান মানার কোনো নেই, জনগণের এক্সপ্রেশনই হচ্ছে বড় কথা, নতুন করে ঢেলে সংবিধান চালাতে পারে। তো সেখানে আইনসভা ইত্যাদি গঠন করার বিষয় এসে যায়। আর একটা হচ্ছে যে এই সংবিধানের আলোকে আমাদের দেশে পরিবর্তন হয়েছে। এর আগে গণ অভ্যুত্থানের মধ্যে, যেমন সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে 2বার, তখন তারা যে সমস্ত পরিবর্তনগুলো করেছে পরবর্তীতে র্যাটিফাই করেছে। এমনকি যে 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়েও কিন্তু যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল সেটা পরবর্তীতে সেগুলোকে র্যাটিফাই করতে হয়েছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কি নতুন করে সব ঢেলে সাজানো হবে? কিন্তু রাজনৈতিক দলগুলোর সমস্ত আকাঙ্ক্ষা মনে হচ্ছে না, তারা সেটা চাইছে না। অর্থাৎ সংবিধান সম্পর্কিত যদি কোনো সংস্কার করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু ঐকমত্যটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই ক্ষেত্রে অর্ডিন্যান্স করে এবং ফরমান জারি করে যদি সেটা করা হয় তাহলে সেখানে রাজনৈতিক দলের ঐকমত্য বিষয়টি গুরুত্বপূর্ণ। এবং সেই ক্ষেত্রে এমন হতে পারে অংশগ্রহণকারী দলগুলো একটা অঙ্গীকারনামা করতে পারে, যে কেউ কেউ বলছে এটা একটা জাতীয় সনদ করতে পারে, সেখানে স্বাক্ষর করতে পারে যে আমরা এটা রেকটিফাই করব। এই ধরনের কিছু মৌলিক পরিবর্তনও করা সম্ভব বলে আমি মনে করি। তো সেই জায়গাটা হচ্ছে তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডায়লগের মাধ্যমে, সংলাপের মাধ্যমে নির্ধারণ করতে হবে যে কতটুকু এই সরকার করতে পারবে এবং কতটুকু পারবে না, এবং কতটুকু আজকের প্রয়োজনে এটা দরকার। অর্থাৎ অর্থনীতিকে ঠিক রাখতে, প্রশাসন তো এটাকে পুনর্গঠিত করতে, পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে, এটাকে রিঅর্গানাইজ করতে, রিস্ট্রাকচার করতে কি কি করার দরকার সেইগুলোর ব্যাপারে একটা ঐকমত্য দরকার। এই জন্য পারস্পরিক রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ, আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র থেকে আরম্ভ করে সবার সঙ্গে এটা আলাপের মাধ্যমে, ডায়লগের মাধ্যমে এটা করাটা দরকার। এবং সেই জায়গাটা হচ্ছে যোগাযোগ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের সঙ্গে সেই যোগাযোগের ক্ষেত্রেও যথেষ্ট আরো যোগাযোগটা দরকার, এবং এই যোগাযোগের মধ্য দিয়ে সেখানে একটা অভিন্ন অবস্থানে তারা আসতে পারে। আর তা না হলে রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে, সরকার তার জায়গায় থেকে বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করবে, তখন ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। যেমনই করে অবস্থা সৃষ্টি হয়েছিল, যদিও একই ব্যাপার না, 1/11-তে। তো আমার মনে হয় যে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো সরকারকে যৌক্তিক সময় দিতে রাজি আছে এবং তাদের সহযোগিতার হাত প্রসারিত আছে। আর সরকারও চাচ্ছে, অন্তর্বর্তী সরকারও চাচ্ছে যে যারা অংশীজন তাদের সাথে তারা কথা বলবে, এই কাজটা দ্রুত হওয়া দরকার, এবং এই ব্যাপারে একটা পরিকল্পনা, একটা রূপরেখা জাতির সামনে ক্লিয়ার হওয়া দরকার, যাতে ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। যেমন একটা ভালো নির্বাচনের প্রয়োজনে নির্বাচনী আইনের পরিবর্তন করার দরকার আছে, এবং সেই আইনগুলো পরিবর্তনটা কতটুকু সংবিধান সম্পর্কিত এবং কতটুকু তার বিধি বলে কিংবা প্রশাসনিক ক্ষমতা বলে করা যায়, এই সব ব্যাপারগুলো ফাইন্ড আউট করতে হবে। এবং এইগুলো আমার মনে হয় যে সময়ের দাবি। সেই জায়গা থেকে এই পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে আমার কাছে কিছুটা সমস্যা মনে হচ্ছে। রাজনৈতিক দল এর সঙ্গেও এই ব্যাপারগুলোকে নিয়মিতভাবে আলাপ করা দরকার। সরকার তার কিছু রুটিন ওয়ার্ক, কিছু কাজ তো তাকে করতে হবে। যেমন বিভিন্ন জায়গায় অসন্তোষ আছে, এর আগে আমরা আনসারদের অসন্তোষ দেখেছি, ছাত্রদের অসন্তোষ দেখেছি, শ্রমিক এলাকায় আনরেস্ট চলছে। তো সেইগুলোকেও একটা নিয়মের ভিতর রাখা দরকার। রুটিন ওয়ার্কের পাশাপাশি তার যে লক্ষ্য, জন আকাঙ্ক্ষায় পরিবর্তনের জায়গাটা, ছকটা তৈরি করা, সেই কাজটার ক্ষেত্রে কিছু ডিলে হচ্ছে। তবে আমিও মনে করি, তো সব ইস্যু বলছেন, আজকে বিএনপির সভা থেকেও বলেছে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তারেক জিয়া বলেছেন। তো আমারও মনে হয় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, কেননা এখন তো সবকিছুই মানুষের আকাঙ্ক্ষার ধারক হয়ে উঠেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। অর্থাৎ সেই সরকারকে কিছু সফল পদক্ষেপ নিতে হবে, তবে যোগাযোগটা বাড়ানোর দরকার।
যোগাযোগের ক্ষেত্রে অনেক সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। এই জন্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ এদের মধ্যে যোগাযোগটা করার দরকার। ইতিমধ্যে সরকার যে ৬-৭টা জায়গাকে চিহ্নিত করে সেখানে সংস্কারের জন্য কমিটি করেছেন এবং তাদেরকে খুব স্বল্প সময় দেওয়া হয়েছে আমার মতে, যে 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দেবেন। সেই রিপোর্টগুলো পাওয়ার পরে আমার মনে হয় যে এক ধরনের ধারণা তৈরি হবে, একটা রূপরেখাটা ফুটে উঠবে যে কি করা উচিত, কি করা উচিত নয়। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলকে ধৈর্য ধরতে হবে। তবে আরেকটা সংস্কার এই পাশাপাশি আমি বলতে চাই, সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কার। রাষ্ট্রীয় সংস্কার হলো, ব্যবস্থার সংস্কার হলো, কিন্তু রাজনৈতিক দলের সংস্কার হলো না, রাজনৈতিক দলের ভিতর গণতন্ত্রায়ন হলো না এবং গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক সংস্কৃতি সেখানে গড়ে উঠলো না। তাহলে কি হবে? কেবলমাত্র রাষ্ট্রীয় আইন দিয়েই কি সেটা সম্ভব? কেননা একটা পরিবর্তনের জন্য আইনটাও দরকার, প্র্যাকটিসটাও দরকার। তো এই জায়গাটা আমরা রাজনৈতিক দলগুলো ঘোষণা করছে না যে তারা কি কি সংস্কার তাদের দলে করবে এবং কি কি করা উচিত। এটাও আমার মনে হয় আলোচনা আসা দরকার। রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, যেসব অনিয়ম, জঞ্জাল স্তূপ হয়ে উঠেছে সেগুলো সরাতে হবে, পরিষ্কার করতে হবে, মেরামত করতে হবে, সেগুলো সবই ঠিক। পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও পরিবর্তনটা দরকার। তাদের ভিতরে গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে কিনা, গণতান্ত্রিক নিয়ম বিধি, তাদের আর্থিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা, দলগুলোর অর্থনৈতিক আয় ব্যয়, এসব ব্যবস্থাপনা এগুলো কমপ্লিট করা, সেই কাজগুলো হতে পারে। এই প্রসঙ্গে আমি একটু বলি যে ব্রিটিশ আমলেও সেখানে পুরনো দলিলপত্রে দেখা যায় যে সেই দলগুলোর আয় ব্যয়ের হিসাব ইত্যাদি সবকিছুই তাদের মানে কংগ্রেসে কিংবা সম্মেলনে এগুলোকে প্রকাশ করা হতো, পাস করা হতো। কিন্তু আমাদের দলগুলোর এই প্র্যাকটিসের জায়গাটা কিন্তু আমরা দেখি না। তো রাজনৈতিক দলগুলো তার আয় ব্যয় এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কেও গণতান্ত্রিক বিধান সেখানে কাজ করছে কিনা, সেই ব্যাপারগুলো আলোচনার মধ্যে আসা দরকার। অর্থাৎ নিশ্চয়ই বলা যায় রাজনৈতিক সংস্কারও গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দলের সংস্কারও গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ। এই প্রসঙ্গেই জনাব অসীম আপনার কাছে আসতে চাই। এই যে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা থাকে যে আওয়ামী লীগ যা করেছে বিএনপি ক্ষমতায় আসলেও একই চেহারা ধারণ করবে, এবং এই সময়ে যদিও আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব বারবার চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু বাস্তবতা এই যে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের অফিসগুলো বিএনপির নেতাকর্মীদের দখলে গেছে, কিংবা ক্ষেত্র বিশেষে আপনাদের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগগুলো আসছে। এই যে দলীয় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলা হচ্ছে, সেটার জন্য আপনাদের পরিকল্পনাটা কি? ধন্যবাদ আপনাকে। আমি একটা জিনিস বলি, 16 বছরের অপশাসন, দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা নিপীড়িত হয়েছিলেন। আপনার যে সমস্ত ঘটনাগুলো আসছে তার মধ্যে কিন্তু যাচাই বাছাই করে, এমনকি অনেক ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন সাহেব কারো বিরুদ্ধে অভিযোগ এসছে, সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করে তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এটা এক ধরনের মেসেজ দেওয়া সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে। 450-র উপরে এ পর্যন্ত বহিষ্কার হয়েছে এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। দলীয় প্যাডে দল থেকে মামলা দায়ের করা হয়েছে। তার কারণটা কি আমি একটা কথা বলি। দেখেন, ধরেন আমি যে এলাকায় বাস করি, যে নিউ মার্কেট ধানমন্ডি এলাকায়, এটা একটা ব্যবসায়িক আপনার কেন্দ্রস্থল। এখানে অনেকগুলো মার্কেট আছে। আপনি ঢাকা কলেজের ছাত্র ছিলেন সম্ভবত? না, দুঃখিত। ঢাকা কলেজের আশেপাশে অনেকগুলো মার্কেট আছে। সে সমস্ত জায়গায় আমাদের অনেক কর্মীরা মনে করেন যে দোকানের মালিক ছিল, সেখান থেকে তারা কিন্তু ডিসপোজেস হয়েছে। পরবর্তীতে পট পরিবর্তনের কারণে তারা গিয়ে তাদের দোকান বুঝে নেবার জন্য গেছে, সেখানে বাকবিতণ্ডা হয়েছে বা যা কিছু হয়েছে। তারপরেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার অ্যাক্টিং চেয়ারপারসনে বলেছেন, আপনি যদি বৈধভাবে কোনো কিছুর মালিক হন তাহলে সেখানে সমিতি আছে, সমিতিকে বলেন কাগজপত্র দেখান যে আমি তো এটার মালিক, আমাকে আপনারা বুঝিয়ে দেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে তর সয় না, সহ্য হয় না, তখন দেখা গেছে এই ধরনের ঘটনাগুলো ঘটে বিভিন্ন জায়গায়। আমি তো মনে করি যে এটা তো আপনার 0.5% হয়েছে কিনা সারা বাংলাদেশে, আমার মনে হয় না। যত না আপনার আছে তার থেকে বেশি কিন্তু ফলাও করে প্রচার হয়েছে কিংবা অপপ্রচার হয়েছে। এখন আসুন আপনি যে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো একটা বিষয়কে যদি আপনি ধরেন উদাহরণ হিসেবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলতেন যে ক্ষমতার থেকে গেলে 5 লাখ নেতাকর্মী প্রথম দিন
খুন হবেন। কতজন আপনার হয়েছে সারা বাংলাদেশে? আপনি বলেন যে 6 তারিখের পরে 50 জন হয়েছে? আই এম নট গোয়িং টু বিলিভ দিস, তাই না? বরং কি হয়েছে, যে গোপালগঞ্জে আপনার স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানিকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তার হাতের আঙ্গুল নেই, তার এখানে আমি তাকে হসপিটালে দেখতে গেছি, তার ওয়াইফের এখানে ব্যান্ডেজ, তার দুটো ছোট ছোট বাচ্চা, তার বন্ধুরাও সঙ্গে গিয়েছিল, তারা সবাই কিন্তু আপনার আক্রমণের শিকার হয়েছে। এ ধরনের ঘটনা কিন্তু তারাও ঘটাচ্ছে। চাঁদাবাজি করছে, আজকেরও পত্রিকায় আছে, প্রথম আলোতে 6 জনকে গ্রেফতার করেছে যারা ছাত্রলীগের। আমার নামে 2 জন বিডিআরের ওখানে ট্রাস্ট ব্যাংকের পাশে চাঁদা চাইতে গেছে, যে ব্যারিস্টার অসীম সাহেব পাঠিয়েছে। তারা কখনো বিশ্বাস করেনি, তারা অন্যদেরকে খবর দিয়েছে, তাদেরকে চা নাস্তা খাইয়ে দেখা গেছে, চেক করে দেখা গেছে তারা ছাত্রলীগ এবং যুবলীগের কর্মী। দলের বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করার জন্য অনেকে এই কাজটা করছে সব জায়গাতে। তারপরেও আপনি যে কথাটা বলছেন যে সংস্কারের কথা, হ্যাঁ, দলের প্রত্যেকটি সংস্কার কিন্তু আপনার চলমান প্রক্রিয়া। আপনার যুগের চাহিদা অনুযায়ী নিত্যদিন কোন ধরনের সমস্যা আমরা আপনার সম্মুখীন হচ্ছি, সেটাকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদা সর্বদা প্রস্তুত আছে। আপনি দেখুন যে আমরা জনাব আবু সাইদ আরেকটা প্রসঙ্গ তুলেছেন, সেটা হচ্ছে দলের মধ্যে গণতন্ত্রের চর্চা। ধরুন আমাদের দেশে তো আমরা রাজনৈতিক দলগুলোর বড় বড় সম্মেলন হতে দেখি, কিন্তু সেখানে দিনের শেষে কমিটিগুলো গঠন করার দায়িত্ব একজন বা কোনো খুব অল্প সংখ্যক ব্যক্তির উপর দিয়ে দেওয়া হয়, সেটা সম্মেলনেই হয়। কিন্তু দিনের শেষে এই যে নেতা নির্বাচনের প্রক্রিয়া, সেখানে স্বচ্ছতাকে আনা সম্ভব নয়। নিঃসন্দেহে আপনার সাথে সেটা তো চেষ্টা করা হচ্ছে। আমি তো সেটাও বলছি যে সেটাও কিন্তু এক ধরনের সংস্কার। এই দাবিটা তো উঠেছে এবং এই দাবিটা অনেক আগ থেকে ছিল এবং আমাদের দলের মধ্যে সেটা চলমান প্রক্রিয়া। আমাদের নেতৃত্ব আপনার বন্দী ছিলেন, কিন্তু তার অবর্তমানে জনাব তারেক রহমান সাহেব কিন্তু সেই চর্চাটাই কিন্তু করছেন। সমগ্র দেশের নেতাকর্মীদের সঙ্গে তিনি কিন্তু ফোন আলাপ কিংবা স্কাইপে তা করে কিন্তু উনি সবসময় তাদেরকে উৎসাহিত করেছেন যে তাদের নিজেদের নেতা তারা নির্বাচন করবে। এভাবে কিন্তু হয়ে এসছে। এখন আপনি যদি প্রশ্ন তোলেন তো তাহলে আপনাদের চেয়ারম্যান পদে নির্বাচনের বিষয়টা কি? আমাদের দল তো বিভিন্ন সংকটের কারণে মনে করেন যে গত কয়েক বছর ধরে সম্মেলনটা করতে পারেননি, আগামীতে করবেন। এর আগেও আমার নেত্রী যখন বেগম খালেদা জিয়া আপনার বিএনপির চেয়ারপারসন আপনার প্রার্থী ছিলেন, তখনও কিন্তু একজন প্রার্থী হয়েছিলেন। আর মূল কথা হচ্ছে যে এই দেশে বা এই সাবকন্টিনেন্টে, এমনকি আমি পৃথিবীর আরও অন্যান্য উন্নত দেশে বলছি, ইউরোপিয়ান কান্ট্রিতে বলেন, আমেরিকান কন্টিনেন্টে বলেন, সেখানেও কিন্তু দেখা গেছে যে আপনার যিনি মূল নেতা, যেমন ডোনাল্ড ট্রাম্প একসময় প্রেসিডেন্ট ছিলেন, তারপরে কি রিপাবলিকানরা আর অন্য কাউকে প্রেসিডেন্ট হিসেবে নেননি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে অন্য কাউকে কি বিএনপি চেয়ারপারসন করবেন বা প্রতিদ্বন্দ্বিতা করবেন? কারণ এটা শ্রদ্ধাবোধের জায়গা থেকে হয়তোবা কেউ প্রার্থী হতে পারেন, যে কেউ হতে পারেন, সেটা তো ওপেন, আপনার ফর্ম দেওয়া হয়। এখন কেউ যদি না কেনে, আপনি যদি সেটাকে বলেন যে এটা অগণতান্ত্রিক, তাহলে তো আর আমার বলার কিছু নেই। আমি একটা জিনিস যেটা সাহিদ ভাই বলেছেন, এমনকি রেফারেন্স দিয়েছেন, রতন ভাইও রেফারেন্স দিয়েছেন, দেখুন তফাৎটা কোথায়। এই তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট এবং 1/11 যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, দুর্নীতির কথা বলা হয়েছে। 2006 সালে দুর্নীতির সূচক ছিল 2.6 ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে। 2008-2009 দুর্নীতির সূচক 2.9। আপনি খুব ভালো করে জানেন যে সূচক যত নিচে নামবে, 10-এর মধ্যে 9.9 সেই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, তাই না? তো 2.2 মানে 2.6 থেকে 2.2, তার মানে সেই 2 বছর কিন্তু রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল না। কিন্তু রাষ্ট্রীয় দুর্নীতিতে আপনার কতটুকু এসছে সূচক? 2.6 থেকে 2.2-তে নেমে এসছে। এটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করেন না। কেন করেন না জানেন? রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আপনার দায়বদ্ধ থাকেন, কিন্তু যখন আমলা শাসিত, এই যে এখন ইন্টারিম গভর্নমেন্ট, এখনও দেখুন যে আগের সরকারে যারা আমলা ছিলেন, দুর্নীতিবাজ আমলা, যারা স্বৈর শাসনকে প্রলম্বিত করতে সহায়তা করেছে, তারা কিন্তু এখনও তাদের জায়গায় বসে আছেন এবং তারাই কিন্তু এখন দুর্নীতিটা করবেন। কারণ দুর্নীতিবাজ ব্যবসায়ী, দুর্নীতিবাজ সমাজের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জড়িত আছে, তারা সবাই কিন্তু তাদের কাজটা করে যাবেন, যার কারণে দুর্নীতিটা হয়েছে। একটা শুধু উদাহরণ দিই, গ্যাটকো মামলা যেটা, সেই মামলায় আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনার আসামি করা হয়েছিল গ্যাটকোকে। কেন? যে ইনকম্পিটেন্ট, ইনএক্সপেরিয়েন্সড একটা কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে। ওয়ারেস চিটাগং পোর্টের চেয়ারম্যান 2008 সালে বলেছেন যে 6 মাসে চিটাগং পোর্ট অথরিটি কন্টেনার হ্যান্ডলিংয়ে 100 কোটি টাকা লাভ করেছে। তো তাহলে যেই কোম্পানি ইনকম্পিটেন্ট, যেই কোম্পানি ইনএক্সপেরিয়েন্সড, সেই কোম্পানির
6 মাসে 100 কোটি টাকা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে লাভ এনে দিয়েছিল কন্টেনার হ্যান্ডলিংয়ে। কিন্তু রাজনৈতিকভাবে হেয় করার জন্যে কিংবা দুর্নীতি দমন কমিশনকে সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করার জন্য আপনার মামলা দায়ের করা হয়েছে। জি, তো সেটা কতটুকু যুক্তিযুক্ত? আমি এই কারণেই বলছি যে এখনো যদি উন্নতি হবে না, আমি কি গ্যারান্টি দিতে পারবো? কিংবা আপনি যে বলছেন যে বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে তাহলে মনে করেন যে আগের সরকারের মতো কাজ করবে না, তার নিশ্চয়তাটা কি? আমি একটা কথা বলি, যেই আন্দোলনটা সাধারণ ছাত্রছাত্রীরা করেছে তারা তো আছে, তারা তো একটা ডিসাইডিং ফ্যাক্টর এখন। তাহলে আগামীতে যারাই ক্ষমতা আসুক না কেন তারা তো সে জায়গায় রয়ে যাবেন। জি। এবং আমাদের সবাইকে সেই শিক্ষাটা নিয়েই কিন্তু দেশ পরিচালনা করতে পারে, এবং সংশোধন সবারই হওয়া উচিত, জি। সংযম সবারই দেখানো উচিত। ধরে নিতে হবে যে আগামীতেও এই ছাত্র ভাইয়েরা, ছাত্রী বোনেরা, সমাজের মনে করেন যে যারা এই আন্দোলনটা করেছে, চূড়ান্ত রূপ দিয়েছে, তারা তো আছেন। জি, ধন্যবাদ। জনাব রতন, আপনার কাছে আসতে চাই। এই যে সংস্কার, তার ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রয়োজনের কথা অনেকে বলছেন সেটা হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত পুলিশের ব্যাপারে, এবং তাদের প্রথমে অনুপস্থিতি এবং পরে ক্ষেত্র বিশেষে অনেক অপ্রতুলতাও হয়তো ভোগাচ্ছে দেশকে। সেখানে আজকে আবার নতুন করে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলো। এই পুরো ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন, এবং এখানে আসলে যে সংস্কারের কথা বলা হচ্ছে দীর্ঘমেয়াদে, সেটা আসলে কিভাবে করা যেতে পারে? ধরুন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে প্রথমবার নির্বাচনে 2008-এ, তখন বাংলাদেশের পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা কত ছিল? সম্ভবত 86,000 কিংবা 1 লাখ কাছাকাছি। এখন সেনাবাহিনীর সদস্য সংখ্যা, পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা 2,12,000। কারণ পুলিশ বাহিনীর সদস্য কিন্তু সংখ্যার দিক থেকে অনেক আছে। 178 জন নাকি এখনও জয়েন করেনি। তা সেদিক থেকে নাম্বারটা যে খুব বেশি না। যারা জয়েন করেনি তাদেরকে হয়তো স্যাক করে দেওয়া হবে। কিন্তু পুলিশ বাহিনীর যে সমস্যাটা হয়েছে সেটা হলো তারা কনফিডেন্স হারিয়েছে, অথবা কখনো কখনো কোনো ক্ষেত্রে হয়তো কাজ করার উৎসাহটা পাচ্ছে না। উৎসাহ তো দুই ধরনের হতে পারে, যে পেছন থেকে একটা তাকে এম্পাওয়ার্ড করে যদি হয়, তুমি যা খুশি তা করতে পারো, তোমাকে কেউ কিছু বলবে না। একজন ওসি এক একটা এলাকার জায়গিরদার হয়ে যাচ্ছিলেন, তো সেই রকম জায়গায় কি সে যেতে পারবে? আবার কাকে ধরে আবার কি বিপদে পড়ি, একটা কনফিউশনে সে আছে। এই জন্য পুলিশ হয়তো অপারেশনে যাচ্ছে না ঠিকমতো। এই জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে যদি অন্তত নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথাটা এই প্রয়োজন থেকে এসেছে। তবে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দীর্ঘদিন প্রলম্বিত হলে সেটা আবার অন্য ধরনের 2 মাস মেয়াদ দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য তারা 60 দিনের একটা মেয়াদ দিয়েছে। এখন যেটা আপনি বলতে চাচ্ছেন যে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার, দ্রব্যমূল্য, তার সঙ্গে প্রশাসনিক সংস্কার বলি, আর প্রশাসনের জবাবদিহিতা, এগুলো সব কিছু কিন্তু এক জায়গায় কেন্দ্রীভূত হতে পারে যদি আমাদের সংবিধানের 20তম অনুচ্ছেদটাকে যদি প্রয়োগ করা হয় যে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না। তাহলে একজন ব্যবসায়ী হিসাব দিক না, সে এই নিয়ম মাফিক ব্যবসা করে সে 500 কোটি টাকা মুনাফা করেছে, কোনো অসুবিধা নেই, তারপর সে ইনকাম ট্যাক্স দেবে এবং ব্যবসা করবে। একজন সরকারি কর্মকর্তা, তিনি কর্মকর্তা যদিও শব্দটা আমাদের সংবিধানে নাই, তারপর আমরা তো বলি এটা, তো একজন প্রজাতন্ত্রের কর্মচারী, তিনি কি আয় করেন, কি ব্যয় করেন এবং কি জীবনযাপন করেন, কেমন করে বাংলাদেশ থেকে 7টা দেশে টাকা পাচার হয়, এটা এখন বলছেন যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে সুইজারল্যান্ড, আরব আমিরাত, এই সমস্ত দেশে। মানে আমরা এখন বাংলাদেশ এমন একটা দেশ, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা টাকা সাপ্লাই দিই। ফলে আমাদের এই যে যারা সেই মানি সাপ্লায়ার, কি এখানে সোনার খনিটা পেলো যে সে টাকা উপার্জন করার পরে বাংলাদেশের ব্যাংকে সেই টাকা রাখা যাচ্ছে না, নিজের ঘরে রাখা যাচ্ছে না, বিদেশে পাঠিয়ে দিতে হচ্ছে। এই লোকগুলোকে ধরবে কে? এই জবাবদিহিতাটা করবে কে? এইটা যদি করা যায়, যদি একবার দেখা যায় যে স্বাধীনতা 52 বছরে যেটা হয়নি, এইবার যদি সেই জায়গাটা আমরা আসতে পারি যে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ তোমার কীভাবে হলো, এটা যদি আমরা দেখাতে পারি। ইভেন দুদকের যে এখন দারুণ নড়াচড়া শুরু হয়েছে, তো দুদক এতদিন নড়েনি কেন? তো দুদক কোন ইশারা পেলে নড়ে আর কোন ইশারা পেলে সে নিঃশব্দে শুয়ে থাকে, এটাও তো দেখতে হবে। দুদককে তো তৈরি করা হয়েছিল ইশারাবাহী প্রতিষ্ঠান হিসেবে নয়, সে তো এই জায়গাটা দেখবে বলছিল, সেটা একটু দেখতে হবে। আবার বিচার বিভাগ, যেটা নিয়ে কথা বলাটা খুব বিপজ্জনক ছিল, এখন তো বিচার বিভাগকে দেখা গেল যে বিচার বিভাগের গঠন, পরিচালনা এবং বিচার কার্য
সব কিছু নিয়েই প্রশ্ন তোলার জায়গা। একজন বিচারপতি কিরকম বলতে পারে যে গুলি করো তবে বুকে নয়, তার মানে গুলি করার কথা বলা যায়? এইরকম জায়গা তো চলে গিয়েছিল। তার মানে বিচার বিভাগেরও তো একটা কনসিয়েন্স কিপার না সে আমাদের। তা যারা সেখানে অবশ্য পিআরবি যদি মেনে গুলি করতে হয় তাহলে বোধহয় ওই মেনে গুলি করার প্রশ্নটাই বা আসবে কেন? জনগণের বিপক্ষে গুলি করার প্রশ্নটাই বা আসবে কেন? তিনি তো এটাই বলতে পারতেন যে কী ঘটনাটা ঘটলো যে জনগণের বিপক্ষে গুলি করার প্রয়োজনটা হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু খেয়াল করা দরকার ছিল। আর একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে যে আমাদের সাংস্কৃতিক মননটা, এখানে কি সংস্কার হবে না? সাংস্কৃতিক মনন তো ধরেই নিয়েছি যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এটা ধরে নিয়ে আমরা যদি এখন করি, ভাই যারা ক্ষমতায় আছে তারা এরকম কিছু করবেই। এই জায়গায় গণ অভ্যুত্থান কি মানুষের চেতনার ওই পরিবর্তনটা ঘটাবে না? যে আমার ট্যাক্সের টাকা তুমি লুটপাট করতে পারো না, আমার কষ্টের টাকা তুমি লুট করতে পারো না, আমার ট্যাক্সের টাকা কেউ এইভাবে খরচ করতে পারবে না। এই যে একটা জনগণের যে মানে গণচেতনার বহিঃপ্রকাশ, এই সব কিছুকে এক কথায় যদি আমরা নিয়ে আসতে পারি যে সংস্কারের মূল লক্ষ্য কি? সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে জবাবদিহি প্রতিষ্ঠা করা। সেটা প্রশাসন, আমলা কিংবা রাজনীতি কিংবা ব্যবসা। সেক্ষেত্রে তো সেই জবাবদিহিতাটা থাকবে এরপরের যে সরকারগুলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে তাদের জন্য। জনাব অসীম যে কথা বলছিলেন যে তখনও তো এই ছাত্ররা থাকবে, ছাত্রীরা থাকবে এবং তারাই এক ধরনের চাপ একটা সরকারকে ঠিক পথে রাখার ব্যাপারে। কিন্তু সেটা কি কোনো স্থায়ী ব্যবস্থা নাকি সেখানে আসলে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা খুব প্রয়োজন? প্রতিষ্ঠান একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা যে বলি না যে দ্য এটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। গণ অভ্যুত্থান আমাদের মধ্যে যদি এই চেতনাটা তৈরি করে যে 1 বছর 2 বছর 3 বছর 10 বছরের মধ্যে তোমার কিন্তু একটা ফয়সালা হবেই। যেমন ধরুন আইয়ুব খান ডিকেড অফ ডেভেলপমেন্ট করার 10 বছরের মধ্যে ক্ষমতাচ্যুত হয়েছে, এরশাদ 9.5 বছরের ক্ষমতাচ্যুত হয়েছে। 2014-তে যে একটা কীটদ্দষ্ট নির্বাচন করলো, এরপরে 2024-এর মধ্যে কিন্তু আওয়ামী লীগের এত দম্ভেরও পরিণত হলো। ফলে আমাদের কিন্তু একটা 10-এর ফারাক আছে, মানে ফ্যাকরা আছে যে যতই দুর্বিনীত হন, যতই দুঃশাসন হন না কেন, মানুষ কিন্তু একদম ঘুরে দাঁড়ায়, রুখে দাঁড়ায়, তখন পালানোর পথ থাকে না। তো এই কনসেন্সটাকে গড়ে তুলতে হবে। এটা 10 বছর অপেক্ষা নয়, এটা 5 বছর অপেক্ষা করে যেন হয় যে যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয়, জনগণ যেন 5 বছর পরেই তার একটা জবাব দিতে পারে। যেটা সাইদ ভাই একটা কথা উল্লেখ করেছিলেন যে আমাদের জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসাবেই তো আমরা সব কিছু দেখি। আমাদের অনেক সময় বলি যে সোর্স অফ ল কি, দ্য পিপলস উইল বি দ্য সোর্স অফ ল, এরকম কথা বলা ছিল না? সেরকম সংবিধান বলি, বিচার বলি, সমস্ত কিছুতে জনগণের আকাঙ্ক্ষাটাই তার একটা প্রতিফলনটা কীভাবে ঘটবে, এইটা যদি অন্তত প্রতি বছর, তো 5 বছর পর পরে আমি অভ্যুত্থান করবো না, কিন্তু 5 বছর পর একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন যেন হয়, যাতে অন্তর্বর্তীকালীন সরকার তার অন্তরে যাই থাকুক না কেন তাকে কিন্তু একটা কাজ করতে হবে যে নেক্সট জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা যাওয়ার মতো একটা রাস্তা তিনি করে যাবেন। তার গন্তব্য কোথায়? অন্তর্বর্তীকালীন সরকারের গন্তব্য কোথায়? একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা। তারপরে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশের মধ্য দিয়ে জনগণ নির্বাচন করবে কে তাদের পরবর্তী সরকার হবে, এবং সেই সরকারও একটা সবসময় বিবেচনার মধ্যে থাকবে যে আমিও যদি এই ধরনের কাজ করি তাহলে নির্বাচনে তার জবাব দেবে জনগণ, অথবা অভ্যুত্থানে তার জবাব দেবে জনগণ। জি, ধন্যবাদ। জনাব আবু সাঈদ যদি কিছু যোগ করার থাকে সংক্ষেপে। আচ্ছা, আমার কাছে দুটো ভাগে ভাগ করি। আমরা রাজনৈতিক সংস্কার নিয়ে আমরা যথেষ্ট আলাপ আলোচনা রয়েছে, তো অর্থনৈতিক সংস্কারের বিষয়টাও আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে অর্থনৈতিক সংস্কারটা গুরুত্বপূর্ণ। যেমন আমাদের ব্যাংকগুলো ফুটা হয়ে গেছে, বিদেশে সব টাকা পাচার হয়ে গেছে, তো এর জন্য সংবিধান পরিবর্তন করা সম্ভব না। বর্তমান সংবিধান বা আইন, প্রচলিত আইনের মধ্য দিয়েই আমরা আমাদের টাকাগুলোকে বিদেশ থেকে ফেরত আনতে পারি এবং একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি, এবং এই যে লুটেরাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব, এমন একটা দৃষ্টান্ত যদি স্থাপন হয়, এই দৃষ্টান্তের অনুসরণ করে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারে। আমার কাছে এই জায়গাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এই কাজটার আমরা নির্বাচনী কাজ ইত্যাদি নিয়ে আমরা আলোচনা মগ্ন রয়েছি, কিন্তু জনগণ, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা কিন্তু এই ধরনের একটা পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন দরকার, এবং এই জায়গাগুলোকে আমরা উদ্যোগ করতে পারি কিনা। আর একটা বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ সবচেয়ে দ্রুত ধনী হওয়ার দেশ, এখানে মানুষেরা খুব দ্রুত ধনী হচ্ছে, একদল লোক ধনী হচ্ছে, বাকিরা বঞ্চিত এবং বঞ্চনার শিকার হচ্ছে। এখানে এই অর্থনৈতিক সাম্য, যে সাম্যের কথাটা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল, এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনেও
এই সাম্যর বিষয়টা, অর্থাৎ বৈষম্যের অবসানের ব্যাপারটা ছিল। তা আমার মনে হয় সাধারণ মানুষ, যেমন যদি আপনার কোন দল কত রক্ত দিয়েছে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় যে প্রায় 800 লোক মারা গেছে, তার ভিতরে সাধারণ মানুষ, শ্রমিক এবং কর্মজীবী মানুষ, তারাই হচ্ছে সংখ্যায় বেশি, এবং তাদের আকাঙ্ক্ষার জায়গাটাকেও গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে অর্থনৈতিক পরিবর্তন, বৈষম্য কিভাবে কমিয়ে আনা যায়, জি, শিক্ষা স্বাস্থ্যের সঙ্গে কি করে ব্যাপক জনগণকে সম্পৃক্ত করা যায়, এই বিষয়টা কি আমাদের এই সময়ে অন্যতম দাবি হিসাবে কিংবা অন্যতম আকাঙ্ক্ষা হিসেবে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি।